আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস দ্য ট্যাগ কোশ্চেন। প্রথমেই কথা বলা যাক, আসলে এটা দ্য ট্যাগ কোশ্চেন হবে নাকি কোশ্চেন ট্যাগ হবে। আসলে বোথ ইজ কারেক্ট। কোশ্চেন ট্যাগ হচ্ছে ব্রিটিশ টার্ম, আর দ্য ট্যাগ কোশ্চেন বা ট্যাগ কোশ্চেন হচ্ছে আমেরিকান টার্ম। আর তোমরা যেটা ব্যবহার করো না কেন সেটাই ঠিক হবে। ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, আমরা একটু তার সংজ্ঞা জানার চেষ্টা করব। দেখো, ট্যাগ কোশ্চেন জিনিসটা হলো যে একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে একটা মন্তব্য বা কোনো একটা কথা বলল। এখন ওই কথাটা যে শুনতেছে, যে শ্রোতা, সামনে যে শ্রোতা, তার ওই বিষয়ে মতামত কি সেইটা জানার জন্য ওই বাক্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আমরা একটু ছবিটার দিকে দেখি। দেখো, এখানে দুজন ব্যক্তি গল্প করছে, আর এখানে এই দুইজন ব্যক্তি সম্পর্কে এই মেয়েটা ছেলেটাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? দ্য বাল্ট ম্যান পাসেস হিজ টাইম বাই গসিপিং। অর্থাৎ এই যে টাক মাথা লোকটা, সে তার সময় পার করে গল্প গুজব করে। ডাজেন্ট হি? তাই না? এই যে মেয়েটা যে একটা কথা বললো লোকটা সম্পর্কে, এটা কিন্তু তার একটা স্টেটমেন্ট, একটা কথা, কিন্তু সে নিশ্চিত না যে আসলেই সেরকম কিনা। এই বিষয়ে তার যে শ্রোতা, তার যে বন্ধু, তার মতামত কি সেটা জানার জন্য সে এই ছোট প্রশ্নটা জুড়ে দিয়েছে। এই যে একটা স্টেটমেন্ট, অর্থাৎ যে বাক্যটা ট্যাগ কোশ্চেন করতে হয় সেই বাক্যটাকে বলা হয় হচ্ছে স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের শেষে যে ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নটাকেই বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন বা টেইল কোশ্চেন। দে আর নট টকিং অ্যাবাউট দেয়ার বিজনেস। মেয়েটা আর একটা প্রশ্ন করেছে, যে একটা কথা বলেছে যে তারা তাদের কাজের বিষয়ে কথা বলছে না। ডু দে? তারা কি বলছে? দেখো, এই যে স্টেটমেন্টটা সে বলেছে, এইটা সম্পর্কে তার শ্রোতা বন্ধু যে আছে তার মতামত কি সেইটা জানতে চাওয়ার জন্য স্টেটমেন্টের শেষে কি করেছে, একটা প্রশ্ন করেছে যে ডু দে? তারা কি করছে বা তারা কি কাজ বিষয়ে কথা বলছে। এই যে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে তাই কি নয় কি বা সে করছে কি না, এরকম যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকেই বলা হয় দ্য ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা আমরা তাহলে বলতে পারি যে কথোপকথনের সময় শ্রোতার মতামত জানার জন্য বক্তব্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। A tag question is a short question that is added or tagged to a statement or command to confirm information or to challenge the person being addressed. অর্থাৎ ট্যাগ কোশ্চেন হলো সেই কোশ্চেন বা প্রশ্ন যা কোনো স্টেটমেন্ট বা কমান্ডের পরে সংযুক্ত করে দেওয়া হয় তথ্যের নিশ্চয়তা নেওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য, অথবা যাকে বলা হচ্ছে তাকে চ্যালেঞ্জ করার জন্য। বিষয়টা কেমন একটু দেখি। ইউ ডিড দ্যাট ওয়ার্ক ডিডন্ট ইউ? তুমি কাজটা করেছিলে না? তাহলে কি করা হচ্ছে? এটা হলো চ্যালেঞ্জ করা হচ্ছে, অথবা মানে এই কনফার্ম করার জন্য তুমি তো কাজটা করেছিলে, তাই না? আচ্ছা, আরেকটা দেখো, নান অফ আস ইজ অ্যাবসেন্ট নাও। আমাদের মধ্যে কেউ এখন অনুপস্থিত নেই। আর ওই আছে কি? এই যে এটা কি করা হলো, যে হয় এটাকে আমরা বলবো যে যাকে বলা হচ্ছে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে যে আমাদের মধ্যে তো কেউ এখন অ্যাবসেন্ট নেই, আছে? হ্যাঁ, এরকম প্রশ্ন মানে এটা করা হয়েছে। তো এই যে কোনো তথ্য বা কোনো স্টেটমেন্ট এর কনফার্মেশন অথবা মানে যাকে বলা হচ্ছে তাকে চ্যালেঞ্জ করার জন্য মূলত ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ট্যাগ কোশ্চেন ব্যবহারের উদ্দেশ্য হলো দুটো, একটা হচ্ছে যে স্টেটমেন্ট বা যে কথাটা বলছি সেই বিষয়ে আমার শ্রোতার কনফার্মেশন বা নিশ্চয়ন জানার জন্য, হ্যাঁও হতে পারে নাও হতে পারে, অথবা যাকে বলা হচ্ছে স্টেটমেন্টটা তাকে চ্যালেঞ্জ করার জন্য, যা এই উদাহরণে সুস্পষ্ট। এই সংজ্ঞা এবং উদাহরণটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে এরপরে তৃতীয় ক্লাসে যখন উচ্চতর বিষয় নিয়ে আলোচনা হবে তখন অনেক বিষয় তোমার কাছে খুব সহজ মনে হবে। তো আমরা এখন আলোচনা করব ট্যাগ কোশ্চেনের বৈশিষ্ট্য। দেখো, ট্যাগ কোশ্চেনের বৈশিষ্ট্য হলো যে পজিটিভ স্টেটমেন্ট বা হাবোধক বাক্যের শেষে হবে নেগেটিভ ট্যাগ। তাহলে স্টেটমেন্ট কি জিনিস? স্টেটমেন্ট হলো যে বাক্যটা ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে সেই বাক্যটাকে বলা হয় হচ্ছে স্টেটমেন্ট। ওকে,
তো স্টেটমেন্টটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা কী হবে, না বোধক হবে। আর নেগেটিভ স্টেটমেন্ট বা না বোধক বাক্য এর শেষে কি হবে, পজিটিভ ট্যাগ বসবে। ইউ হ্যাভ আ পেন, হ্যাভেন্ট ইউ? দেখো স্টেটমেন্টটা ছিল পজিটিভ, এর ট্যাগ কোশ্চেন হয়েছে নেগেটিভ। ওকে, নাসিমা ওয়াজ নট স্লিপিং, ওয়াজ শি? এখানে দেখো স্টেটমেন্টটা ছিল নেগেটিভ, যার কারণে এর ট্যাগ কোশ্চেনটা হয়েছে কি অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তো এখন আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন কীভাবে গঠন করতে হয় বা তৈরি করতে হয়। রুল 1 অর্থাৎ প্রথম নিয়মটা হলো যে আমরা দেখব, শোনো ট্যাগ কোশ্চেন আসলে থাকে কিভাবে, প্রশ্নে কিভাবে থাকে। তোমাকে প্রশ্নে এই যে স্টেটমেন্টটা শুধু দেওয়া থাকবে, ইউ হ্যাভ আ পেন, কমা, তারপরে এখানে ব্লাঙ্ক দিয়ে শেষে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া থাকবে। তোমাকে এই ব্লাঙ্ক জায়গায় কি করতে হবে, ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। আই মিন তোমাকে 5টা বাক্য বা সেন্টেন্স দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই 5টা স্টেটমেন্টের কি করতে হবে, ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। অনেকেই প্রশ্ন করো, স্যার ট্যাগ কোশ্চেন আসলে অ্যান্সার যখন করব তখন কিভাবে করব? এটা কি শুধুমাত্র ট্যাগ কোশ্চেনটুকু অ্যান্সার করব নাকি পুরো বাক্যটা? হ্যাঁ, এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেই। আর সেটা হলো যে ট্যাগ কোশ্চেন এবং কমপ্লিটিং সেন্টেন্স এই দুইটা আইটেম তোমাকে অবশ্যই পূর্ণাঙ্গ বাক্য লিখে অ্যান্সার করতে হবে। এটার কিন্তু শুধুমাত্র আংশিক উত্তর করলে চলবে না। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা শুরু করি ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা গঠন করব সেই বিষয় নিয়ে। দেখো ট্যাগ কোশ্চেন গঠন করার আগে তোমাকে 3টা বিষয় নিশ্চিত হতে হবে। 1 নাম্বার, যে বাক্যটার বা যে স্টেটমেন্টটা ট্যাগ কোশ্চেন করতে হবে প্রথমেই তুমি আগে দেখবা সেই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। 2 নাম্বার দেখবা যে ওই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ নিশ্চয়নের পরে তোমাকে দেখতে হবে এই বাক্যটা আসলে কী ধরনের, অর্থাৎ অ্যাসার্টিভ নাকি ইম্প্যারেটিভ নাকি এক্সক্লামেটরি নাকি অন্য ধরনের, এটা নিশ্চিত হতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে যে তোমাকে ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই তোমাকে দেখতে হবে যে ওই বাক্যটায় সাহায্যকারী ভার্ব আছে নাকি মূল ভার্ব আছে, অর্থাৎ ডুইং ভার্ব বা সরাসরি অ্যাকশন ভার্ব যেগুলো দ্বারা কাজ করা বোঝায় এরকম ভার্ব আছে। এই 3টা বিষয় নিশ্চিত হওয়ার পরে তারপরে তুমি ট্যাগ কোশ্চেন করার জন্য হাতে নিবা। তো প্রথমেই আমরা আলোচনা করি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যুক্ত বাক্যের কিভাবে ট্যাগ গঠন করতে হয়। দেখো এখানে 2টি উদাহরণ দেওয়া আছে। ইউ হ্যাভ আ পেন, এটা ট্যাগ কোশ্চেন কী হবে? নিয়ম হলো যে এই যে স্টেটমেন্টটা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে স্টেটমেন্টে যে সাহায্যকারী ভার্বটা দেওয়া থাকবে সেইটাকেই ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে। তাহলে এখানে স্টেটমেন্টে সাহায্যকারী ভার্ব আছে হ্যাভ, আমরা এটাকেই ট্যাগ কোশ্চেনে বসালাম হ্যাভ। এখন বাক্যটা অ্যাফার্মেটিভ, বাক্যটা হচ্ছে হ্যাঁ বোধক, তাহলে ট্যাগ কোশ্চেনটা কী হবে, না বোধক হবে। না বোধক করার নিয়ম হলো ট্যাগ কোশ্চেনে যে সাহায্যকারী ভার্বটা বসাবে সেই সাহায্যকারী ভার্বের সাথে একটা এই সংক্ষিপ্ত নট জুড়ে দিতে হবে। কী করতে হবে, সংক্ষিপ্ত নট জুড়ে দিতে হবে। এখানে কিন্তু পূর্ণাঙ্গ নট অর্থাৎ NOT এটা কিন্তু ব্যবহার করা যাবে না। আচ্ছা, নট ব্যবহার করলাম। আর তারপরে এই যে স্টেটমেন্টের যে সাবজেক্ট সেই সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ যেহেতু নিজেই একটা প্রোনাউন তাহলে ইউকে নিয়ে এসে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বানালাম এবং অবশ্যই শেষে একটা কী দেবো, প্রশ্ন চিহ্ন দেব। ব্যাস হয়ে গেল ট্যাগ কোশ্চেন। আমরা দ্বিতীয় বাক্যটা একটু দেখি। নাসিমা ওয়াজ নট স্লিপিং, ওয়াজ শি? তাহলে এইখানে বাক্যটা ছিল, প্রথমে নিশ্চিত হলাম বাক্যটা হলো না বোধক, তার মানে এইটার ট্যাগ হবে হ্যাঁ বোধক। আচ্ছা, দ্বিতীয় কথা, এখানে কি আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে। সো এখানে কি করব, অক্সিলিয়ারি ভার্বের নিয়ম অনুযায়ী একে ট্যাগ কোশ্চেন করব। নিয়মটা হলো এই ট্যাগ কোশ্চেনের যে স্টেটমেন্টের যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটাকে কি করলাম, ট্যাগ কোশ্চেনে বসালাম। তারপরে এর যেহেতু বাক্যটা নেগেটিভ এই সাহায্যকারী ভার্বের সাথে কোনো নট হবে না। এরপরে সাবজেক্ট নাসিমা। একটু মনে রাখবে যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হবে না। স্টেটমেন্টের সাবজেক্ট নাউন হোক প্রোনাউন হোক যাই হোক না কেন, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কিন্তু প্রোনাউন হবে। তাহলে নাসিমা একজন মেয়ে মানুষ, সো তার প্রোনাউন হবে কি শি, এবং অবশ্যই শেষে একটা প্রশ্ন চিহ্ন। এবং ট্যাগ কোশ্চেনের নিচে অবশ্যই তুমি একটা আন্ডারলাইন করে দিবা, অর্থাৎ এটাকে বিশেষভাবে হাইলাইট করে দিবা যে এই অংশটুকু হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। দেখো, এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্যাট ম্যাটার, আরেন্ট দে? এইখানে আমরা একটা বিষয় মাথায় রাখবো, সেটা হলো 80% ক্ষেত্রে
যে স্টেটমেন্টটা আছে সেইটার সাহায্যকারী ভার্বগুলোই ট্যাগ কোশ্চেনে বসে, কিন্তু ব্যতিক্রমও আছে। এই উদাহরণ দুইটা হচ্ছে ব্যতিক্রম। দেখো এইখানে স্টেটমেন্টের সাহায্যকারী ভার্ব ছিল ইজ, কিন্তু ট্যাগ কোশ্চেনে হয়ে গেল কি আর। কেন হলো আমরা 3 নম্বর নিয়মে এটা আলোচনা করব। একইভাবে নেইদার অফ দেম অজ ইকোনমিক, তাদের কেহই মিতব্যয়ী ছিল না। ওয়ার দে, দেখো এখানে স্টেটমেন্টের সাহায্যকারী ভার্ব ছিল অজ, কিন্তু ট্যাগ কোশ্চেনে হয়ে গেছে কি ওয়ার। কেন হলো? যারা জানো কমেন্টে জানাও, আর যারা জানো না অপেক্ষা করো পরের পর্যায়ে। সেই যারা খাতা কলম নিয়ে বসেছো একটু লিখে নেই। প্রদত্ত বাক্য বলতে বুঝাচ্ছি যে স্টেটমেন্টটা দেওয়া আছে ট্যাগ করার জন্য, সেই স্টেটমেন্ট যোগ কমা, স্টেটমেন্টটা উঠিয়ে একটা কমা দিতে হবে অবশ্যই। এরপরে কি সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব বলতে 80% ক্ষেত্রে স্টেটমেন্টের যে সাহায্যকারী ভার্ব আছে সেইটাই হবে। তারপরে একটা সংক্ষিপ্ত নট, সংক্ষিপ্ত নট কেন? যদি বাক্যটা হাবোধক হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা নাবোধক হবে, এবং নাবোধক বাক্যে একটা কী হবে? সংক্ষিপ্ত নট হবে। এটাই বলা আছে বাক্যটি হাবোধক হলে, তার মানে স্টেটমেন্টটা যদি হাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন একটা কী করতে হবে? সংক্ষিপ্ত নট বসাতে হবে। এরপরে প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউন, অর্থাৎ স্টেটমেন্টে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের কী হবে? প্রোনাউনটা গিয়ে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে বসবে, এবং অবশ্যই শেষে একটা প্রশ্নচিহ্ন থাকবে। আচ্ছা, যাদের কাছে খাতা কলম নাই তারা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও এবং পরবর্তীতে এটা নিয়ে প্র্যাকটিস করবে। আলোচনা করব যে সাহায্যকারী ভার্ব নিয়ে। আমরা যেহেতু 1 নম্বরের রুল হলো সাহায্যকারী ভার্বের ট্যাগ কোশ্চেন গঠন, তাই যারা সাহায্যকারী ভার্ব কি এই জিনিসটা নিয়ে এখনও সংশয়ের মধ্যে আছো, আমি তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, একটু সহায়তা করার জন্য অক্সিলিয়ারি ভার্ব নিয়ে একটু কথা বলবো। সাহায্যকারী ভার্ব হলো সেই সমস্ত ভার্ব যেগুলো অন্য আরেকটা ভার্বকে নতুন টেন্স গঠনে, নতুন অর্থ গঠনে, নতুন মুড গঠনে সহায়তা করে, কিন্তু বাক্যে নিজের কোনো অর্থ প্রকাশিত হয় না। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় সাহায্যকারী ভার্ব, বা ইংরেজিতে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বগুলো প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, যার আরেকটার নাম হচ্ছে টেন্স অক্সিলিয়ারি, আর আরেকটার নাম হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। দেখো প্রাইমারি অক্সিলিয়ারি বা টেন্স অক্সিলিয়ারিগুলো আবার 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে টু বি ভার্বস, এম, ইজ, আর, অজ, ওয়ার, এগুলোকে বলা হয় টু বি ভার্ব, কারণ এগুলো দ্বারা আসলে কোনো কিছু হওয়া বোঝায়। বি অর্থ হচ্ছে হওয়া, বিকামের সংক্ষিপ্ত রূপ। সো এগুলো হচ্ছে টু বি ভার্ব। টু হ্যাভ ভার্বস আছে কিছু, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দ্বারা কোনো কিছু থাকা বোঝায়, এই জন্য এগুলোকে বলা হয় কি টু হ্যাভ ভার্বস। এবং প্রশ্ন তৈরির জন্য ব্যবহার হয় কতগুলো ভার্ব, ডু, ডাজ এবং ডিড, এগুলোকে বলা হয় টু ডু ভার্বস। তাহলে এই যে 5টা ভার্ব আর এখানে 3টা, 8টা, আর 3টে 11টা, মোটামুটিভাবে এই 11টি ভার্ব হচ্ছে টেন্স অক্সিলিয়ারি বা প্রাইমারি অক্সিলিয়ারি। বাদ বাকি আছে হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। মোডাল কোনগুলো? যেগুলো আসলে টেন্সের সাথে রিলেটেড না, বরং বিভিন্ন ধরনের মোড, রীতিনীতি বা বিভিন্ন ধরনের মানে পরিস্থিতিমূলক বাক্যতে ব্যবহার হয়ে থাকে, সেগুলোকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি। শ্যাল এবং তার পাস্ট ফর্ম শুড, উইল তার পাস্ট ফর্ম উড। দেখো অনেকেই আছো যে এই এল এবং ডি এর উচ্চারণ ভুলবশত করে ফেলো, যারা উইক স্টুডেন্ট বা স্লো লার্নার্স তারা এই ভুলটা করে। দেখো এল এবং ডি শেষ বর্ণে থাকলে এল এর উচ্চারণটা হবে না, তাহলে উচ্চারণটা হবে কি শুড, উড, মাইট। তাহলে মে পাস্ট ফর্ম মাইট, ক্যান পাস্ট ফর্ম কুড, মাস্ট পাস্ট ফর্ম অট টু। এগুলো হচ্ছে কি মোডাল ভার্ব, এগুলো বিভিন্ন মুড প্রকাশে বা মোড প্রকাশে ব্যবহৃত হয়। এদের মধ্যে আবার নিড, ডেয়ার, লেট, এই 3টা ভার্বকে আবার কি বলা হয়? সেমি মোডাল বলা হয়। কেন? কারণ সেমি মোডাল বলা হয় এই জন্য যে এগুলো কখনো কখনো বাক্যে মোডাল ভার্বের মতো বা সাহায্যকারী ভার্বের মতো ব্যবহৃত হয়, আবার কখনো কখনো এটা বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাই এই ভার্বগুলোকে বলা হয় কি সেমি মোডাল। আমরা এতক্ষণে কিন্তু বুঝতে পেরেছি ট্যাগ কোশ্চেনে সাহায্যকারী ভার্বের সাথে, অর্থাৎ পজিটিভ স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন গঠন করার সময় একটা সংক্ষিপ্ত নট যোগ হয়। আচ্ছা, সবগুলো সাহায্যকারী ভার্বের সাথে কি শুধু এন অ্যাপোস্ট্রফি টি নট এটা যোগ করলে কি হবে, নাকি এর কোনো ব্যতিক্রম আছে? না, অবশ্যই কিন্তু এর ব্যতিক্রম আছে, তোমরা কিন্তু এটা জানো। একটু খেয়াল করো, আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথে নট এর শর্ট বা কন্ট্রাক্টেড কিছু ফর্মস জেনে নেই।
এম, এর সাথে যদি আমরা নট যোগ করি তাহলে এর দুটি রূপ হতে পারে, একটা হলো এন্ট, একটা হচ্ছে আরেন্ট। এন্টটা অনেকটা প্রাচীন এবং ইনফর্মাল ইংলিশ, আর আরেন্টটা হচ্ছে একদম ডিজিটাল। সো আমরা আরেন্টটাই ব্যবহার করব। এরপরে উইলের সাথে যদি আমরা নট যোগ করি, সংক্ষিপ্ত রূপ হবে ওন্ট, নট উইল অ্যান্ড কী হবে ওন্ট। শ্যালের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপটা হবে শান্ট, এবং ক্যানের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে হবে কান্ট। বাদবাকি যে সাহায্যকারী ভার্বগুলো আছে তাদের সাথে তুমি যদি শুধু সংক্ষিপ্ত নটটা যোগ করে দাও ব্যাস হয়ে যাবে। অর্থাৎ তোমাকে স্পেশালি এই 4টা অক্সিলিয়ারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপগুলো একটু মুখস্থ করতে হবে। আর বাদবাকি যে অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্বগুলো আছে তাদের সাথে নট যোগ হলে জাস্ট এই সংক্ষিপ্ত নটটা যোগ করে দিলেই হয়ে যাবে। যেমন দেখো ডাজ, এর সাথে নট যোগ করলে এর সংক্ষিপ্ত রূপ হবে ডাজন্ট। ওয়ার, এর সাথে নট যুক্ত হলো ওয়ারেন্ট। একইভাবে বাদবাকি যতগুলো এইখানে যে অক্সিলিয়ারি ভার্ব আছে বা এই সেমি মডালগুলো আছে সবার সাথে জাস্ট সংক্ষিপ্ত নটটা যোগ করে দিলেই হবে। এখন আমরা একটু আলোচনা করব কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তখন আসলে কোনটা ধরে এটা ট্যাগ কোশ্চেন করব, এটা অনেক সময় স্টুডেন্টদেরকে কনফিউজড করে দেয়। তো আমরা একটু আলোচনা করি। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো কখনো মূল ভার্ব আবার কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অ্যামিজারও কিন্তু হয়, কিন্তু এগুলো একটু ব্যতিক্রম। মূল ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন ট্যাগ কোশ্চেনে ওইগুলি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এটাকেই ট্যাগ কোশ্চেনে বসিয়ে কী করা যেতে পারে, ট্যাগ কোশ্চেন তৈরি করা যেতে পারে। এটা হলো ব্রিটিশ রুল। যেমন দেখো হি হ্যাজ আ পেন, হ্যাজন্ট হি? এখানে হ্যাজ ছাড়া আর কোনো ভার্ব নেই, সুতরাং এখানে হ্যাজ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই হ্যাজকেই ট্যাগ কোশ্চেনে নিয়ে গিয়ে তার সাথে কী করা হয়েছে, যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ এর সাথে নট যোগ করে কি করা হয়েছে ট্যাগ কোশ্চেন তৈরি করা হয়েছে। এটা কি ব্রিটিশ রুল। তবে এইটাকে মূল ভার্ব ধরে যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব এর পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে, ডাজও ব্যবহার করা যেতে পারে। তাহলে হি হ্যাজ আ পেন, ডাজন্ট হি? যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ডাজন্ট। বোথ ইজ কারেক্ট। এটা আমেরিকান ইংরেজিতে ব্যবহার হয়ে থাকে আর এটা হচ্ছে আমরা ব্রিটিশ ইংরেজিতে ব্যবহার করে থাকি। আবার দেখো যে নিড, ডিয়ার, লেট এই ভার্বগুলো কখনো কখনো মূল ভার্ব আবার কখনো কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনে ওইগুলি ব্যবহৃত হবে। অর্থাৎ নিড, ডিয়ার বা লেট যেটাই থাকুক না কেন স্টেটমেন্টের ভেতরে সেটাই ট্যাগ কোশ্চেনে ব্যবহার হবে। যেমন আমরা দেখি উই নিড ফিল আপ দ্য ফর্ম। এইখানে নিড ছাড়াও আরেকটা ভার্ব আছে ফিল আপ। তাহলে এই ফিল আপ মানে পূরণ করা, এই ভার্বটাকে হেল্প করেছে নিড। সো এই বাক্যে নিড হলো একটা কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। সো এখানে নিডকেই নিয়ে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব। তাহলে কি হবে, নিডন্ট উই। একইভাবে ইউ নিড নট গো দেয়ার, এইখানে দেখো গো হলো মূল ভার্ব আর এখানে নিড হলো মোডাল ভার্ব, সো বা অক্সিলিয়ারি ভার্ব। সো আমরা এই নিডকেই কি করব, ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব। আর মূল ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে তখন এই নিড, ডেয়ার বা লেট যেটাই থাকুক না কেন তার পরিবর্তে আমরা ডু, ডাজ, ডিড এটা ব্যবহার করব। যেমন দেখো হি নিডস আর রিয়েল ডকুমেন্ট, এখানে নিড ছাড়া আর কোনো ভার্ব নেই, এটাই মূল ভার্ব। যেহেতু মূল ভার্বের সাথে এস আছে সো আমরা এখানে কি ব্যবহার করব, ডাজ। বাক্যটা হাবোধক এই জন্য সংক্ষিপ্ত নট, এবং সাবজেক্ট আছে হি, এখানে হি বসবে। তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে কি, ডাজন্ট হি? ইউ নিড টু সে সামথিং, ডোন্ট ইউ? এখানেও দেখো যে নিড এরপরে কি আছে, টু সে সামথিং, ইউ নিড টু সে সামথিং। এইখানে নিড হচ্ছে মূল ভার্ব, টু সে এটা একটা নন ফাইনাইট ভার্ব। সো এটাকে কিন্তু আমরা মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব ধরতে পারি না, মূল ভার্ব এখানে হচ্ছে নিড। সো মূল ভার্বের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডোন্ট, ডোন্ট ইউ? আশা করি এই বিষয়টা নিয়ে সবার ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কথা বলবো ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আমরা অনেক সময় দেখি যে স্টেটমেন্টে একটা থাকে, ট্যাগ কোশ্চেনে অন্য আর একটা বসছে। কেন হয়, কিভাবে হয়, সেটাই নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা কিছু উদাহরণ দেখি। মিস্টার রহমান ইজ আ ডক্টর, ইজন্ট হি?
দেখো এইখানে ট্যাগ কোশ্চেন আমরা কি ব্যবহার করেছি, হি ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে মিস্টার রহমান। মিস্টার রহমান একজন ছেলে মানুষ এবং এটা একটা নাউন। বাক্যের বা স্টেটমেন্টের সাবজেক্ট যদি হয় একটা পুরুষ মানুষ বা ছেলে মানুষ, তাহলে তার প্রোনাউন হবে হি। আবার যদি সেটা মেয়ে মানুষ হয় তাহলে তার প্রোনাউন হবে শি। যেমন মাসুমা ডাজ নট ড্যান্স ওয়েল, ডাজ শি। এখানে সাবজেক্ট মাসুমা, একটা মেয়ে মানুষের নাম, তাই এর প্রোনাউন হবে শি। শিশু অথবা ইতর প্রাণী, এটা যদি সাবজেক্ট হয় স্টেটমেন্টের তাহলে তার প্রোনাউন হবে ইট। যেমন দেখো, দ্য বেবি ওয়াজ ক্রাইং, শিশুটি কান্না করছিল, তাহলে বেবি দ্বারা কি বোঝানো হচ্ছে? শিশুকে বোঝানো হচ্ছে। শিশু এক বচন হলে তার প্রোনাউন কি হবে? ইট। ইতর প্রাণী, যেটাকে বলছিলাম মানুষ ব্যতীত প্রাণী জগতের যত প্রাণী আছে সবই হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী বা ইতর প্রাণী। এরকম কোনো প্রাণীর নাম যদি থাকে তাহলে তার প্রোনাউন হবে ইট। যেমন দেখো, দ্য কাউ লিভস অন গ্রাস, ডাজেন্ট ইট। এইখানে দি কাউ ইতর প্রাণী এক বচন, এই জন্য তার প্রোনাউন কি হয়েছে? ইট। যদি কোনো বস্তুর নাম হয় সাবজেক্ট তাহলে তার প্রোনাউন হবে ইট। যেমন গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, স্বর্ণ একটা দামি ধাতু। এখানে গোল্ড হচ্ছে একটা কি বস্তুর নাম, সো তার প্রোনাউন হবে কি? ইট। এখন প্রশ্ন আছে যে যদি বাক্যের সাবজেক্ট প্লুরাল হয়, একের অধিক হয়, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, ইতর প্রাণী হোক, যাই হোক না কেন, সাবজেক্ট প্লুরাল হলেই তার প্রোনাউন হবে দে। দ্য বার্ডস আর চার্পিং, পাখিগুলো কিচিরমিচির করছিল। দেখো এখানে দ্য বার্ডস এটা হলো বহু বচন বা প্লুরাল নাম্বার, তাই এর পরিবর্তে ট্যাগ কোশ্চেন প্রোনাউন হয়েছে দে। বিশেষ দ্রষ্টব্য, বাক্যের সাবজেক্টে যদি প্রোনাউন হয়, প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, এই শব্দগুলো যদি বাক্যের বা স্টেটমেন্টের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনে এই প্রোনাউনটি বসবে, অর্থাৎ বাক্যের প্রোনাউনটা ট্যাগ কোশ্চেনে বসবে, প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না। ইউ হ্যাভ গন টু ঢাকা, তুমি ঢাকা গিয়েছ, হ্যাভেন্ট ইউ, তাই না, বা যাওনি। এখানে দেখো সাবজেক্ট ছিল ইউ, এটি একটা প্রোনাউন, তাই এটার কোনো পরিবর্তন হয়নি, এটাকে আমরা ট্যাগ কোশ্চেনে ইউই রেখেছি। একইভাবে দে আর প্লেয়িং ফুটবল, আরেন্ট দে, এই বাক্যের সাবজেক্ট হলো দে, এটা একটা প্রোনাউন, তাই ট্যাগ কোশ্চেনে আর কোনো পরিবর্তন না করে সরাসরি দেকে নিয়ে এখানে বসিয়েছি। তবে দে এখানে যেহেতু বাক্যের ফার্স্ট লেটার ছিল, টিটা ক্যাপিটাল হয়েছে, কিন্তু এখানে দের টিটা কিন্তু ক্যাপিটাল লেখা যাবে না, কারণ এটা ফার্স্ট লেটার না, বাক্যের স্টার্টিংয়ে নেই, সো টিটা হবে ছোট হাতের। তোমরা যদি এতক্ষণের আলোচনাটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে তোমাদেরকে আমি এখন বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা একেবারে বানানো কোনো কিছু নয়, বিগত 16 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যে 8-9 বছরের বোর্ড কোশ্চেন আছে সেই রিয়েল কোশ্চেনগুলো এখন তোমাদের বাড়ির কাজ দেব, এবং তোমরা স্ক্রিনশট দিয়ে এইটা বাসায় করবে, এটা দেখে দেখে করবে। এবং এটা আমাদের এই যে ফেসবুক গ্রুপ, সাপোর্ট গ্রুপ আছে, সেলিম রেজা এডুকেশন সাপোর্ট গ্রুপ, এইখানে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া এই গ্রুপের লিঙ্কটাতে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নেবে এবং এখানে তোমাদের বাড়ির কাজগুলো সাবমিট করবে। তোমরা পরস্পর একজন আরেকজনকে সাপোর্ট করবে, একজন আরেকজনের অ্যান্সারগুলো দেখবে, ভুল হলে তোমরা কমেন্ট করে জানাবে, আর তাছাড়া আমি তো অবশ্যই দেখে দেবো সুযোগ করে। হোমওয়ার্ক 1 বা 1 নম্বর বাড়ির কাজটা দেখো, টেন্স অক্সিলিয়ারি যুক্ত ট্যাগ কোশ্চেন। আমরা যে টেন্স অক্সিলিয়ারি বা প্রাইমারি অক্সিলিয়ারি নিয়ে আলোচনা করেছি সেইটা দিয়ে গঠিত বাক্যের ট্যাগ কোশ্চেন দেখো কতগুলো বোর্ডে এসেছে। আরবি মানে রাজশাহী বোর্ড 24 মানে 2024 সাল, বি নাম্বার মানে বি নাম্বার প্রশ্ন। খেয়াল করো সকল প্রশ্নই হবে ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নম্বর প্রশ্ন। তার মানে যখন তুমি টেক্সট বইয়ে হোমওয়ার্ক করার জন্য দেখবে তখন তুমি আরবিতে রাজশাহী বোর্ড বুঝবে, এই 24 দ্বারা বুঝবে 2024 সালের প্রশ্ন, আর বি নাম্বার দ্বারা বুঝবে 9 নম্বর প্রশ্নের বি নাম্বার। তাহলে বি নাম্বার এবং ডি নাম্বার এসেছে এই নিয়ম অনুযায়ী। একইভাবে যশোর বোর্ড 24-এর ডি নাম্বারে, সিলেট বোর্ড 24-এর সি নাম্বার, বরিশাল বোর্ড 24-এর এ নাম্বার, বি নাম্বার, জি নাম্বার, তিনটা এসেছে। কুমিল্লা বোর্ড 23 সালের এফ নাম্বার, চট্টগ্রাম বোর্ড 23 সালের বি নাম্বার, সি নাম্বার, ই নাম্বার, এমনকি এফ নাম্বার, চারটা এসেছে।
এবং ঢাকা বোর্ড 22-এর সি নাম্বার। এইভাবে ধরে ধরে খুঁজে খুঁজে তোমরা বোর্ড কোশ্চেন থেকে বের করে নেবে এবং একই নিয়মের অধীনে যতগুলো ট্যাগ কোশ্চেন আছে তুমি যদি এগুলো করো তাহলে এক্সট্রাভাবে তোমাকে আর বোর্ড কোশ্চেন সলভ করতে হবে না, কারণ তুমি এখানে সবগুলো বিগত সালে একেবারে 16 সাল থেকে, এই দেখো 16 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। খুব শীঘ্রই তোমরা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবে এবং তোমরা কি করবে, এখানে হোমওয়ার্ক সাবমিট করবে এবং পরস্পরকে সহায়তা করবে। এখন আমরা শুরু করতে যাচ্ছি মূল ভার্ব দিয়ে শুরু হওয়া স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়। তো শুরু করা যাক। মূল ভার্বযুক্ত বাক্যের ট্যাগ গঠন। গঠনের নিয়ম হলো প্রদত্ত বাক্য, এরপরে একটা কমা। প্রদত্ত বাক্য বলতে স্টেটমেন্ট, যেটা ট্যাগ কোশ্চেন করার জন্য দেওয়া আছে, সেই বাক্যটা উঠাতে হবে, তারপরে কমা। এরপরে তোমাকে কি করতে হবে, ডু, ডাজ অথবা ডিড, তিনটা সাহায্যকারী ভার্বের মধ্যে একটা তোমাকে বসাতে হবে। এবং স্টেটমেন্টটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে এই সাহায্যকারী ভার্বের সাথে একটা কি করতে হবে, সংক্ষিপ্ত নট যোগ করতে হবে। তারপর সাবজেক্টের প্রোনাউন এবং শেষে একটা প্রশ্নচিহ্ন দিতে হবে। এখন প্রশ্ন হলো যে স্যার আমি কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, আর ডিড ব্যবহার করব কখন? সবাই জানো, যারা জানো তারা কমেন্টে জানাও, আর যারা জানো না তারা দেখতে থাকো। উদাহরণ দেখো, দ্য বয়েজ ওয়ার্ক হার্ড ডোন্ট দে। এইখানে ওয়ার্ক ভার্বের একদম বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা দেওয়া আছে এবং এর সাথে কোনো প্রকার কোনো কিছু যুক্ত নেই। এরকম ভার্বের যদি বেস ফর্ম দেওয়া থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে কোনো প্রকার এস, ইএস, আইএনজি কিচ্ছু যদি যুক্ত না থাকে তাহলে তুমি সাহায্যকারী ভার্ব ব্যবহার করবা ডু, এবং বাক্যটা যেহেতু হাবোধক তুমি এর সাথে একটা সংক্ষিপ্ত নট যোগ করবা, তাহলে তোমার সাহায্যকারী ভার্বটা হবে ডোন্ট। একইভাবে জাকিয়া সিংস ওয়েল। দেখো, যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে তোমাকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে ডাজ, এবং যেহেতু বাক্যটা হাবোধক এর সাথে একটা সংক্ষিপ্ত নট। আর জাকি একটা মেয়ে মানুষের নাম, সো তার প্রোনাউন হবে শি, অবশ্যই শেষে একটা প্রশ্নচিহ্ন এবং আন্ডারলাইন। এবং 3 নম্বর উদাহরণটায় আমরা দেখি, দে ওয়েন্ট টু আ পিকনিক লাস্ট উইক। এখানে দেখো মূল ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ওয়েন্ট। তোমরা জানো গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। যদি মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে ডিড, এবং বাক্যটা হাবোধক হলে ট্যাগ কোশ্চেনে সংক্ষিপ্ত একটা নট যোগ করতে হবে। সো ট্যাগ কোশ্চেনটা হবে ডিডেন্ট দে। এইবার দেখো, নাথিং সুদস হিম। কোনো কিছুই তাকে সান্ত্বনা দিতে পারে না, তাকে উপশম করতে পারে না। খেয়াল করো এখানে সুদস, সুদ ভার্বের সাথে কি আছে, ইএস যুক্ত আছে। যেহেতু মূল ভার্বের সাথে ইএস যুক্ত আছে সো নিঃসন্দেহে ট্যাগ কোশ্চেনের সাহায্যকারী ভার্ব হবে ডাজ। এখন এখানে আমরা নট যোগ করব না। কেন যোগ করব না? কারণ বাক্যটা এই যে নো আছে, দেখো নো যুক্ত শব্দ আছে, বাক্যটা নেগেটিভ অর্থাৎ স্টেটমেন্টটা নেগেটিভ। সো ট্যাগ কোশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ বা পজিটিভ, ডাজ ইট। বিশেষ কতগুলো ভার্ব আছে যাদের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই, যেমন বেট, কাস্ট, কস্ট, কাট, হার্ট, লেট, কোয়াইট, সেট, শেড, শাট, স্প্রেড, রিড, পুট, চিট ইত্যাদি। সব ক্ষেত্রে যদি সাবজেক্টটা কি হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস, ইএস যুক্ত যদি না থাকে তাহলে বাক্যটি অবশ্যই কী হবে, পাস্ট ইনডেফিনিট হবে। কারণ কি, আমরা জানি যে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, আর বাক্যের সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই পরবর্তী ভার্বটার সাথে এস অথবা ইএস যুক্ত হবে। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কার্ড ভার্বের সাথে এস যুক্ত হয়নি, সো নিঃসন্দেহে এটা প্রেজেন্ট টেন্স হতে পারে না। তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সো তোমাকে সাহায্যকারী ভার্ব নিতে হবে কি, ডিড, এবং যেহেতু বাক্যটা হাবোধক এর সাথে একটা নট, তাহলে সীমা কাট হার ফিঙ্গার, ডিডেন্ট শি। এখানে এটা নিঃসন্দেহে তোমাকে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট হিসেবেই চিন্তা করতে হবে। কিন্তু ঝামেলাটা বাজে তখন যখন আমরা দেখি যে এখানকার সাবজেক্টটা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অন্য কিছু, তখন কিন্তু আমাদের কনফিউশনে পড়ে যেতে হয়। যেমন দেখো, ফার্মার্স কাট প্যাডি, কৃষকেরা ধান কাটে, তাহলে এইখানে কাট, কাট কি হবে, আসলে কোন টেন্স হবে? এখানে বিষয় হলো যে তুমি এইটাকে প্রেজেন্ট টেন্সও কল্পনা করতে পারো, আবার এটাকে পাস্ট টেন্সেও ধরে নিতে পারো। এর ট্যাগ কোশ্চেন প্রেজেন্ট টেন্স যদি ধরো তাহলে হবে ডোন্ট দে, আর যদি তুমি পাস্ট টেন্সে ধরো, পাস্ট ইনডিফিনিট ধরো, তাহলে হবে ডিডেন্ট দে। বোথ ইজ কারেক্ট, দুটি সঠিক। আর এই ধরনের নিয়ম কিন্তু প্রচুর প্রচুর বোর্ড পরীক্ষায় এসেছে, একটু পরে তোমাদের হোমওয়ার্ক দেব, তখন তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। মূল ভাবযুক্ত বাক্যের ট্যাগ কোশ্চেন থেকে যতগুলো এ পর্যন্ত বোর্ডে প্রশ্ন এসেছে সবগুলো আমরা এখানে সাজিয়ে দিয়েছি। তোমরা এই অনুযায়ী বোর্ড কোশ্চেন থেকে বের করে নেবে এবং সেগুলো বের করে খাতায় করবে। অবশ্যই সেই খাতার কাজটা তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করবে। ধন্যবাদ। এখন আমরা কথা বলবো অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, আর সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন গঠনের সময় আমরা যেহেতু জানি স্টেটমেন্টটা হা বোধক হলে ট্যাগটা না বোধক হয় এবং স্টেটমেন্টটা না বোধক হলে ট্যাগ কোশ্চেনটা হা বোধক হয়, তাহলে আমরা না বোধক স্টেটমেন্ট চিনব কীভাবে? শুধু কি নো নট নেভার থাকলেই না বোধক হয়, নাকি আরও কিছু শব্দ আছে যেগুলো বাক্যকে নেগেটিভ সাব্যস্ত করে? হ্যাঁ, ঠিক ধরেছ, শুধু নো নট নেভার নয়, আরও কতগুলো শব্দ আছে যেগুলো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা নেগেটিভ সাব্যস্ত হয়। সেই শব্দগুলো হচ্ছে হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, রেয়ারলি, লিটল, ফিউ। এছাড়া নেভার, নো, নট এগুলো তো জানোই, সহজ বিষয় এগুলো। নেইদার, নান অথবা নো যুক্ত যে কোনো শব্দ, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে, বিশেষ করে সাবজেক্ট পজিশনে অথবা ভার্বের আগে এরকম যদি অবস্থানে থাকে, তাহলে নিঃসন্দেহে বাক্যটা কী হবে? না বোধক হবে এবং এদের ট্যাগ কোশ্চেনটা কী হবে? পজিটিভ বা হাবোধক হবে। যেমন দেখো, ফিউ পলিটিশিয়ানস আর প্যাট্রিয়টিক, আর দে, এখানে কিন্তু আরেন্ট দিয়ে ব্যবহার করিনি। তোমরা যারা নো নট নেভার খুঁজে অভ্যস্ত তারা কিন্তু এই বাক্যে নো নট নেভার পাবে না। তারপরে কিন্তু বাক্যটা নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এখানে কি আছে? ফিউ। এ ফিউ শব্দটা নেগেটিভ অর্থ বহন করে। একইভাবে আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স, হ্যাভ আই, এখানে এই লিটল, শুধু লিটল, লিটল থাকলে বাক্যটা কেমন হবে? নেগেটিভ ধরা লাগবে এবং ট্যাগ কোশ্চেনটা কী হবে? অ্যাফার্মেটিভ। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এই যে এখানে সেলডম, হ্যাঁ, সেলডম শব্দটা নেগেটিভ ওয়ার্ড, সো ট্যাগ কোশ্চেনটা কী হবে? পজিটিভ হবে, এর সাথে কোনো প্রকার নট যুক্ত হবে না। তবে এ ফিউ অথবা এ লিটল থাকলে সেই বাক্যটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। দেখো, শুধু ফিউ বা শুধু লিটল থাকলে বাক্যটা নেগেটিভ, কিন্তু যদি এ ফিউ থাকে অথবা এ লিটল থাকে তাহলে কিন্তু আবার বাক্যটা কি ধরতে হবে? অ্যাফার্মেটিভ বা হাবোধক ধরতে হবে এবং ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। যেমন দেখো, আ ফিউ পারসনস আর সুইটেবল ফর দ্য পোস্টস, এখানে এ ফিউ থাকার কারণে বাক্যটা হাবোধক, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নাবোধক হবে। আরেন্ট দে? দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এ লিটল, নট লিটল, এ লিটল। সো এটা হাবোধক বাক্য, ট্যাগ কোশ্চেনটা নাবোধক হবে, ইজন্ট দেয়ার। এখানে দেয়ারের পরিবর্তে দেয়ার কেন হলো আমরা পরবর্তী দেয়ারের নিয়মে গিয়ে সেটা আমরা আলোচনা করব। তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলে এখন তোমাদের আমি কিছু বোর্ড কোশ্চেন থেকে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই সেটা বাসায় করবে। দেখো, এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক। এই নেগেটিভ ওয়ার্ড থেকে একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা সকল বোর্ডে মোটামুটিভাবে 100% বলা যায়, না হলেও 90%। সো অবশ্যই এগুলো তোমরা করবে এবং নিচের দেওয়া লিঙ্কে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফেসবুক গ্রুপে গিয়ে তোমরা অ্যাড হবে এবং এখানে বাড়ির কাজটা সাবমিট করবে। সকলকে প্রথম ক্লাসে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। হয়তো অনেক বড় ক্লাসটা হলো, অতি কথন অনেকের কাছে মনে হতে পারে যে অনলাইনে ক্লাসে আবার এত কথা কেন, কিন্তু যারা স্লো লার্নার্স আছে তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে। যদি এতক্ষণ ক্লাস করে এই ক্লাসটা সামান্যতম তোমার উপকারে আসে এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।